মুখের ও গলার ক্যান্সার, যেটাকে আমরা হেড নেক ক্যান্সার বলে থাকি, খুব দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জার বিষয় যে হেড নেক ক্যান্সারে ভারতীয় উপমহাদেশ বা ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হেড নেক ক্যান্সার পাওয়া যায়। কেন লজ্জার বললাম? দুর্ভাগ্যজনক তো বটেই। কেন লজ্জার বললাম? তার কারণ এই সবচেয়ে বেশি পরিমাণে হেড নেক ক্যান্সার বা মুখের ও গলার ক্যান্সার পাওয়ার কারণ কিন্তু তামাক জাতীয় পদার্থের ব্যবহার, তামাক সেবন এবং বিভিন্ন প্রকারে এই ভারত বা ভারতীয় উপমহাদেশের মানুষ তামাক সেবন করে থাকেন। যেমন মোস্টলি যেটা সবচেয়ে কমন সেটা হলো গুটখা। চাইলেই গুটখা পাওয়া যায় এবং ছোট ছোট বাচ্চা বয়স থেকে গুটখার হ্যাবিট শুরু হয়। পান মশলা, জর্দা, খৈনি, নস্যি, বিড়ি, সিগারেট এবং আরও বিভিন্ন উপায়ে মানুষ তামাক সেবন করে থাকেন। এবং তামাক সেবন করার ফলে এই ক্যান্সারটা অত্যন্ত বেশি পরিমাণে আমাদের দেশে পাওয়া যায়। কেন তামাক সেবন করলে এই ক্যান্সারটা হয়? আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন যে ক্যান্সার কেন হয়। ক্যান্সার হয় যখন ক্রমাগত কোনো আঘাত, যে আমাদের শরীরের যে টিস্যু, যেটা কোষ দিয়ে তৈরি, সেই কোষের ডিএনএকে আহত করে বা ইনজিওর্ড করে এবং ডিএনএতে একটা চেঞ্জ হয়ে যায়। তাতে সেই কোষটা ক্যান্সার কোষে রূপান্তরিত হয়। তো এই তামাকের মধ্যে বা তামাকজাত পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের কার্সিনোজেন থাকে বা ক্যান্সার কজিং সাবস্টেন্সেস থাকে, যারা ক্রমাগত রেগুলার তামাক সেবন করার ফলে সেগুলি আমাদের মুখের এবং গলার যে স্বাভাবিক কোষ বা নর্মাল সেল সেগুলিকে ড্যামেজ করে, ক্রমাগত আঘাত করে, ডিএনএ ড্যামেজ হয় এবং ক্যান্সার সেল তার থেকে তৈরি হয় এবং ক্যান্সারটা হয়। পরে অনেকেই বলবেন যে অনেকেই তো তামাক সেবন করে না, তবুও হয়। হ্যাঁ, তবুও হয়। কয়েকটা কারণ আমি বলছি। যদিও ক্যান্সার মাল্টিফ্যাক্টোরিয়াল এবং এটা একটা চান্সের ব্যাপার, মানে কোষ, আমাদের শরীরের সবকটি কোষ ক্রমাগত আঘাতপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন বহিরাগত মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল এবং ভেতরের বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ এবং বিষাক্ত বস্তু থেকে আহত হচ্ছে এবং সেগুলি রিপেয়ার হয়ে যাচ্ছে। রিপেয়ার না হতে পারলে বা সেগুলিকে সারিয়ে তুলতে না পারলে সেগুলি ক্যান্সার হয়ে যায়। এটা একটা চান্স ফ্যাক্টর। এই ক্রমাগত আঘাত কিন্তু কেবল তামাক নয়, অন্যান্য কারণেও হতে পারে। যেমন ধরুন, কারো একটা খুব ছুঁচলো দাঁত রয়েছে, যে দাঁতটা গালের মধ্যে ক্রমাগত আঘাত করে চলেছে, এর থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। বা ধরুন কারো বাঁধানো দাঁত পড়েন এবং বাঁধানো দাঁতটি ভালোভাবে ফিটিং হয়নি, সেটা দিয়ে ক্রমাগত মাড়িতে আঘাত হয়, সেখানে ক্যান্সার তৈরি হতে পারে। তেমনি অনেকেই বলেন যে আমি তো তামাক খাই না, আমি সুপুরি খাই বা এমনি তামাক ছাড়া মশলা খাই। মনে রাখবেন, ক্রমাগত আঘাত, সেটা সুপুরি বা সামান্য কোনো মশলা দিয়েও হতে পারে, যে কোনো পদার্থের ক্রমাগত আঘাত থেকেই কিন্তু সেই অংশে ক্যান্সার হতে পারে। কাজেই সব রকমের নেশা থেকে দূরে থাকুন, যতটা পারি আমরা প্রিভেন্ট করব। এছাড়াও ক্রমাগত আমাদের শরীর বিভিন্ন ক্ষতিকারক বিষাক্ত পদার্থের সম্মুখীন হয়ে চলেছে, সেটা বিভিন্ন ধরনের পলিউট্যান্ট বা দূষিত পদার্থ বাতাসে, জলে, খাবারে এবং শরীরের মধ্যেও বিভিন্ন ধরনের বিপাকজাত দূষিত পদার্থ তৈরি হয়, তাই দিয়েও আহত হয়। কিন্তু আমরা চেষ্টা করব যতটা পারি এই আঘাত কম রাখার, তাহলে আমরা মুখের এবং গলার ক্যান্সার এবং অন্যান্য অনেক ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো। কেননা তামাক সেবনের ফলে মুখের এবং গলার ক্যান্সারের প্রবাবিলিটি বা সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং এটাই মূল কারণ। যত মুখের এবং গলার ক্যান্সার হয় তার বেশিরভাগই তামাকজাত পদার্থ সেবনের ফলে হয়। এবারে মুখের এবং গলার ক্যান্সারের লক্ষণগুলি কি কি দেখে আপনি সতর্ক হবেন। মুখের কিছুটা অংশ আমরা দেখতে পাই, মানে আয়নায় দেখতে পাই।
অবভিয়াসলি নিজে এমনি দেখতে পাই না, কিন্তু আয়নায় দেখতে পাই। যেমন ধরুন ঠোঁট, মাড়ি, জিভ, গালের কিছুটা অংশ, তালু এবং গলার খানিকটা অংশ, বেশি দেখতে পাই না, খানিকটা দেখতে পাই। এই অংশগুলিতে যদি কোনো ঘা বা আলসার বা কোনো ফোলা ভাব, যেটাকে আমরা গ্রোথ বলি, সেরকম কিছু থাকে, বা ধরুন সাদা সাদা প্যাচ থাকে যেগুলোকে আমরা লিউকোপ্ল্যাকিয়া বলি, বা লাল লাল প্যাচ থাকে, বা ধরুন মুখটা ভালো করে খুলছে না, যারা অনেকদিন তামাক খান তাদের কিন্তু মুখ খোলা বন্ধ হয়ে যায়, সাবমিউকাস ফাইব্রোসিস হয়। এই সাদা প্যাচ, লাল প্যাচ, সাবমিউকাস ফাইব্রোসিস, এগুলি সবই ক্যান্সার হওয়ার পূর্ব লক্ষণ বা প্রি ক্যান্সারাস লিশন। এছাড়া যেটা বললাম যে মুখের মধ্যে ঘা হওয়া এবং কোনো একটা জায়গায় ফোলা ভাব বা একটা গ্রোথ বা একটা লাম্প, কোনো সময় সেখান দিয়ে রক্তও পড়তে পারে। অনেকেই রোগী আমার কাছে এসে বলেন যে এখানে একটু মনে হয় দাঁত দিয়ে কেটে গিয়েছিল গালে, তারপর থেকে ঘাটা হয়েছে এবং ঘাটা শুকোচ্ছে না। অনেকের দাঁত তুলতে গিয়ে দেখা যায় যে কোথাও একটা ঘা রয়েছে। অনেকেই ভাবেন বুঝি দাঁত তোলার জন্য হয়েছে, আসলে তা নয়, ঘাটা নিচেই ছিল, তাই জন্যই দাঁতের সমস্যা হচ্ছিল এবং দাঁতটা তোলার পরে সেটা ক্যান্সারটা দেখা গিয়েছে। তেমনি জিভেও কোনো ঘা, কোনো গাঁট, কোনো ফোলা ভাব, কোনো গ্রোথ জিভের নিচের অংশে, তালুতে কোথাও যদি থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। মুখের ভেতরের অংশ, যে অংশটা আমরা আয়নায় দেখতে পাই না, সেই অংশটা তো সিমটমস থেকে আমাদের ধারণা করতে হয় বা সাবধান হতে হয়। সিমটম কি কি? যেটাকে আমরা ওরোফ্যারিংস বলি, মানে জিভের পেছনের ভাগ, টনসিল, ভ্যালিকুলা বলি আমরা একটা জায়গা, মানে ওই অংশটাকে আমরা ওরোফ্যারিংস বলি, তা খুব কমন ক্যান্সার। এই ক্যান্সারটা কিন্তু আবার তামাক সেবনের ফলেও হয়, যেগুলো বললাম সেগুলো দিয়েও হয়, আবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়েও এই ক্যান্সারটা হয়, এইচপিভি ভাইরাস। এটা নিয়ে আমি আগে আপনাদের বলেছি। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে যে স্ট্রেন দিয়ে হয়, এখানে একটু আলাদা স্ট্রেন দিয়ে হয়, কিন্তু এইচপিভি ভাইরাস দিয়ে হয়। এই অংশে সাধারণত কি হয়, খাবার গিলতে আটকে যায়, মানে গিলতে অসুবিধে হয়। অনেকেই এসে বলেন যে মনে হচ্ছিল সলিড খাবার কিছু একটা আটকে যাচ্ছে, একটু গিলতে অসুবিধে হচ্ছে। এর নিচে থাকে ল্যারিংস বা স্বরযন্ত্র। ল্যারিংসের ক্যান্সারে গলার আওয়াজ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এবং অনেক দিন ধরে গলার আওয়াজ বসে থাকে, বিভিন্ন চিকিৎসাতেও সে গলার আওয়াজ সারে না, এবং কোনো ক্ষেত্রে বুকের ইনফেকশনও হতে পারে, অ্যাসপিরেশনও হতে পারে, কেননা ল্যারিংস, সেখানে স্বরযন্ত্রে যে ভোকাল কর্ড থাকে সেটা কিন্তু খাবার গেলার সময় স্বরযন্ত্রকে বন্ধ করে দেয়, যাতে খাবার তার মধ্যে না চলে যায়। তো মূলত আওয়াজ বসে যাওয়ার সিমটম থাকে, এবং কোনো ক্ষেত্রে তার নিচে হাইপোফ্যারিংসে হলে শ্বাসকষ্ট রোগীর হতে পারে। এছাড়া একটা কমন সিমটম হলো গলায় গাঁট বা গুটলি, মানে যেটাকে আমরা লিম্ফ নোড বলি। অনেকেই ছেলেবেলায় টনসিল ফুলে যায়, লিম্ফ নোড ফুলে যাওয়া, এগুলো হয়েছে, ইনফেকশনের জন্য হয়। তো এই যদি লিম্ফ নোডগুলো ফুলে যায়, তাহলেও কিন্তু সতর্ক হওয়া উচিত। নাকের পেছনে একটা জায়গা রয়েছে, সেটাকে আমরা বলি নেজোফ্যারিংস। সেই জায়গার ক্যান্সারটা খুব কমন। এইটাও একটা অন্যান্য কারণ ছাড়াও আর একটা ভাইরাসও এর জন্য দায়ী, সেটাকে এপস্টেইন-বার ভাইরাস বলে, ইবিভি। এই নাকের পেছনের ক্যান্সারের ক্ষেত্রে, নেজোফ্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে, এটা কিন্তু কম বয়সীদেরও হয়। সিমটমগুলো হলো নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, গলার স্বরটা নাকি নাকি হয়ে যাওয়া, এবং গলায়, যেটা আমি বললাম লিম্ফ নোড বা গাঁট বা গুটলি, সে গাঁট বা গুটলি গলায় দেখতে পাওয়া। তাহলে এগুলি মূলত মুখের এবং গলার ক্যান্সারের সিমটমগুলো আমি বললাম। কারণ আমি বললাম, যারা তামাক সেবন করেন তাদের কাছে আমার অনুরোধ হবে যে আপনারা মুখের ভেতর পরীক্ষা করুন। যদি লাল লাল প্যাচ, এরিথ্রোপ্ল্যাকিয়া, সাদা সাদা প্যাচ, বা দেখেন যে মুখ খোলা বন্ধ হয়ে যাচ্ছে মুখটা ধীরে ধীরে, তাহলে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন, অবিলম্বে তামাক সেবন বন্ধ করুন এবং এই প্রি ক্যান্সারাস লিশনটাকে ক্যান্সার হওয়া থেকে আটকান। এবং বাকি সবাই যারা তামাক সেবন করেন, ধূমপান করেন, তাদের কাছে অনুরোধ,
অবিলম্বে ধূমপান বন্ধ করুন, কেননা এটা প্রমাণিত যে তামাক থেকে ক্যান্সার হয়। সেই জন্যই সিগারেটের বাক্সে বা সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে সরকারিভাবে স্বীকৃতভাবে বলা হয় যে তামাক ক্যান্সারের কারণ, তামাক বর্জন করুন। এ তো গেল সিমটমের কথা এবং কারণের কথা। এবারে আমি বলছি এর চিকিৎসার কথা। চিকিৎসা কিভাবে করা উচিত? চিকিৎসার ব্যাপারটা একটু আশাব্যঞ্জক। আমি এতক্ষণ ধরে আপনাদের যে কথাগুলো বললাম সেগুলি একটু নিরাশার কথা, সেগুলি একটু নেগেটিভ কথা, কিন্তু পজিটিভ কথা হলো সঠিক সময়ে ধরতে পারলে হেড নেক ক্যান্সার কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। মনে রাখবেন, কারো যদি এই ধরনের সিমটম হয় তাহলে কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। তার কারণ প্ল্যান না করে, মানে আনপ্ল্যান্ড, পরিকল্পনাহীনভাবে কোনো অপারেশন করা, কোনো ইন্টারভেনশন করা কিন্তু মারাত্মক ক্ষতিকারক হয়ে যেতে পারে। ধরুন সন্দেহ রয়েছে কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে বা ডায়াগনোসিসটা করিনি, তার আগেই আমরা কোনো ইন্টারভেনশন, কোনো অপারেশন, কোনো কিছু করছি, সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। মুখের যে অংশটা বললাম আমি, ওরাল ক্যাভিটি, মানে যে অংশটা আমরা দেখতে পাই, লিপ মানে ঠোঁট, জিহ্বার সামনের অংশটা, গালের অংশ, মাড়ির অংশ, এই অংশ কিন্তু ক্যান্সার হলে আমাদের প্রথম চিকিৎসা হলো সেটার অপারেশন করা। এবং অপারেশনের আগে আমরা অবশ্যই স্টেজিং ওয়ার্কআপ করে নিই। তার জন্য বিভিন্ন ধরনের স্ক্যান করা হয়, যেমন এমআরআই স্ক্যান, সেটা কতটা ঢুকেছে, কোন জায়গায় গিয়েছে, চারপাশে ছড়িয়েছে কিনা। পেট সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান আমাদের বলে দেয় টিউমারটা শরীরের অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা, গলা লিম্ফ নোডে ছড়িয়েছে কিনা, এবং এক্স্যাক্টলি কত বড়। এই টেস্টগুলো করে, দু একটা টেস্ট করতে হয়। অনেকেই ভাবেন যে এই তো একটা করালাম আবার কেন, কিন্তু সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি আমরা স্টেজিংটা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটা সঠিক হবে। তো ওরাল ক্যাভিটির ক্ষেত্রে সাধারণত আগে অপারেশন করা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটায়, এবং অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশন চিকিৎসা লাগে। যদি ক্যান্সারটা একটু বেশি ছড়িয়ে গিয়ে থাকে বা বেশি অ্যাডভান্স হয়ে গিয়ে থাকে তাহলে রেডিয়েশনের সাথে কেমোথেরাপিও লাগে। আমি কিন্তু সব চিকিৎসাগুলি স্টেজ 3 অবধি, মানে ক্যান্সার না ছড়িয়ে যাওয়া অবধি কিউরেটিভ চিকিৎসার কথা বলছি, মানে যে চিকিৎসা দিয়ে ক্যান্সার কিওর করা যায়। এবার ওরোফ্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে, মানে মুখের পেছন দিকের ক্যান্সারের ক্ষেত্রে আর অপারেশন করা হয় না বা করা যায় না। সেক্ষেত্রে আমরা রেডিয়েশন ট্রিটমেন্ট, রেডিওথেরাপি এবং কিমোথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারি। সুস্থতার হার কিন্তু অত্যন্ত ভালো। ল্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে যেটা খুব একটা বিরাট আবিষ্কার আমি বলবো, অবশ্য আজকের আবিষ্কার নয়, বেশ কিছু বছর, প্রায় 50 বছর আগেকার আবিষ্কার। আগে ল্যারিংস বা ষড়যন্ত্রের ক্যান্সার হলে সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হতো। তার ফলে রোগী কিন্তু বাকশক্তি চিরদিনের মতো হারাতেন, তিনি কথা বলতে পারতেন না। তারপরে আমেরিকাতে ভেটারেন্স অ্যাফেয়ার গ্রুপ বলে, মানে ওনাদের যারা রিটায়ার্ড আর্মির মানুষ, তাদের চিকিৎসার একটা ব্যবস্থা রয়েছে। ওনারা একটা ট্রায়াল করেন এবং দেখেন যে রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে কিন্তু ষড়যন্ত্র না কেটে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা যাচ্ছে। এ প্রায় 50 বছর আগেকার কথা, 50 না হলেও 40 বছর তো বটেই। তারপর থেকে সারা পৃথিবী জুড়ে ল্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে ল্যারিংস প্রিজার্ভেশন, মানে কথা বলার ক্ষমতা বজায় রেখে চিকিৎসা করা হয় রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে। খুব ছোট টিউমার হলে শুধু রেডিয়েশন চিকিৎসায় সুস্থ হয়ে যায়। একটু বড় টিউমার হলে, একটু বেশি ছড়িয়ে গেলে রেডিয়েশন চিকিৎসার সাথে কিমোথেরাপি চিকিৎসা অ্যাড করতে হয়, মানে কনকারেন্ট কেমো রেডিওথেরাপি বলি আমরা। এই কেমোথেরাপি কিন্তু আলাদা করে দেওয়া হয় না, এটা মনে রাখবেন। অনেকেই 3, 4, 5 সাইকেল কেমোথেরাপি নিয়ে আসেন, সেটা কিন্তু নয়। ট্রিটমেন্ট প্রোটোকলটা হলো রেডিয়েশন, রেডিওথেরাপি এবং এর সাথে সপ্তাহে সপ্তাহে অল্প করে কেমোথেরাপি। হাইপোফেরিংস ক্যান্সারের ক্ষেত্রেও চিকিৎসা কিন্তু রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। কাজে ওরাল ক্যাভিটি ক্যান্সার ছাড়া বাকি ক্যান্সারগুলোতে আমরা অপারেশন করি না।
তেমনি নেজোফ্যারিংস বা নাকের পেছনের ক্যান্সারেরও চিকিৎসা রিজ থেরাপি এবং কেমোথেরাপি, সেখানেও অপারেশন করা হয় না। এটা বলছি কেন, অনেকেই মধ্যে একটা ধারণা আছে বুঝিবা অপারেশন ছাড়া ক্যান্সার সুস্থ হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে সুস্থ সম্পূর্ণ করা যায় এবং অনেক ক্ষেত্রেই হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন সম্ভব হয় না বা অপারেশনের চাইতে রেডিয়েশনের রেজাল্ট অনেক ভালো। যেমন ধরুন ল্যারিংস ক্যান্সার, একজন রোগীর ল্যারিংস কেটে বাদ দিলে তার পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি মানে শ্বাস নেওয়ার জন্য তার গলার এখানে একটা ফুটো করে পার্মানেন্টলি রাখা হতো এবং বাক শক্তি চিরকালের মতো লোপ পেত। সেটা কিন্তু রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে ওইসব না করেও সম্পূর্ণ সুস্থ করা যাচ্ছে। আমার এমন অনেক ল্যারিংস ক্যান্সার রোগী আছেন যারা প্রফেশনালি, পেশাগতভাবে গায়ক বা শিক্ষক বা অধ্যাপক বা বাচিক শিল্পী, যাদের কিন্তু গলার ব্যবহার ক্রমাগত করতে হয় এবং তারা কিন্তু রেডিয়েশন চিকিৎসায় ক্যান্সার থেকে সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। অনেক গায়ক তিনি গান করছেন, তিনি শিক্ষক, তিনি পড়াচ্ছেন। আমার মনে আছে একজন শিক্ষক এসেছিলেন, উনি শিক্ষকতাই ওনার জীবন ধারণের একমাত্র উপায়। প্রাইভেট টিউশন, মানে কোনো ইনস্টিটিউশনে নয়, প্রাইভেট টিউশন। উনি বলেছিলেন যদি আমি কথা বলতে না পারি তাহলে কিন্তু আমার অন্য সংস্থান হবে না। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আপনি কথা বলতে পারবেন। চিকিৎসা হয়ে যায় এবং উনি নিজের প্রফেশনে ফেরত যান এবং তিনি ছাত্রদের কিন্তু পড়াচ্ছেন এবং জীবিকা নির্বাহ করছেন। তেমনি একজন গায়ক, যিনি গানের সঙ্গীতের শিক্ষক, একটা বিখ্যাত ইউনিভার্সিটির সঙ্গীতের শিক্ষক, আমি নামটা বলছি না কেননা তাহলে তার পরিচয় অনেকটা হয়তো বেরিয়ে যাবে। একটা বিখ্যাত ইউনিভার্সিটি যেটা সঙ্গীত কলার জন্য খুবই প্রসিদ্ধ, তার সঙ্গীতের শিক্ষক, তাকেও আমি চিকিৎসা করেছি এবং তিনি সঙ্গীত শিক্ষা দিয়ে চলেছেন। এবং তাকে এলেই আমি জিজ্ঞেস করি আপনার গান কেমন চলছে, কোনো অসুবিধে হচ্ছে না তো? তিনি বলেন না, কোনো অসুবিধে হচ্ছে না, আওয়াজের তারতম্য আমি বুঝতে পারছি না। রেডিয়েশন চিকিৎসা দিয়ে কিন্তু ল্যারিংস প্রিজার্ভ করে সম্পূর্ণ সুস্থ করা যায়। ফেরিংস ক্যান্সার বা নাকের পেছনের ক্যান্সারটা চিকিৎসার রেজাল্ট কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত ভালো। রেডিয়েশন চিকিৎসা এবং কেমোথেরাপি চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। এইবারে প্রশ্ন আসে স্টেজ 4 ক্যান্সার হলে কি হবে। এই ক্ষেত্রে আমাদের হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে স্বীকার করতে দ্বিধা নেই যে স্টেজ 4 মানে চারদিকে ছড়িয়ে যাওয়া ক্যান্সারের ক্ষেত্রে তেমন আশানুরূপ উন্নতি হয়নি যেমনটা কিনা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে হয়েছে। তবুও কেমোথেরাপি, এখন ইমিউনোথেরাপি এসেছে, এইসব চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা রোগীকে অনেকদিন সুস্থ রাখতে পারছি। এই হেড নেক ক্যান্সার চিকিৎসার একটা জিনিস মাথায় রাখবেন যে রেডিয়েশন চিকিৎসা, রেডিওথেরাপি আমি বারবার বলছি, তা কিন্তু উন্নত টেকনোলজির হওয়াটা জরুরি, যেটাকে আমরা ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি বলি। তার কারণ না হলে তার সাইড এফেক্টস কমানো যাবে না এবং নর্মাল টিস্যু, আশপাশে যে নর্মাল অঙ্গগুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে যথোপযুক্ত ডোজ দেওয়াটা ডিফিকাল্ট হবে। আধুনিক টেকনিক না হলে রেডিওথেরাপি দিলে তার সাইড এফেক্টস কিন্তু অনেক বেশি হবে। কাজেই চিকিৎসার ক্ষেত্রে আইএমআরটি, আইজিআরটি এই ধরনের অত্যাধুনিক টেকনোলজির কথা চিন্তা করুন এবং সেই টেকনোলজিগুলোকে বেছে নিন। প্রশ্ন হচ্ছে যে কিভাবে হেড নেক ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়, সেটা আমি আপনাদের বললাম। আমরা চাইবো যে কারোরই ক্যান্সার না হোক, তার জন্য তামাকজাত সেবন বর্জন করুন। চেষ্টা করুন বাড়ির খাবার খেতে, বাইরের খাবার কম খেতে, কেননা সেই খাবারগুলিতেও অনেক ধরনের বিষাক্ত পদার্থ থাকে এবং প্রিজার্ভ ফুডের মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভস থাকে, অনেক ধরনের কেমিক্যালস থাকে, সেগুলি অ্যাভয়েড করা উচিত। এবং তামাক এবং বিভিন্ন ধরনের মশলা, সুপারি, বিভিন্ন যে নেশাগুলো আছে সেগুলি বর্জন করুন। একটু সচেতন হন, যে সাবধানতাগুলোর কথা বললাম, যে সিমটমগুলোর কথা বললাম, সেগুলি সম্পর্কে একটু সচেতন হলে তাড়াতাড়ি বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিলে কিন্তু আমরা সব হেড নেক ক্যান্সার রোগীকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করে তাড়াতাড়ি চিকিৎসা করে সুস্থ করে দিতে পারবো। মনে রাখবেন, যত আর্লি স্টেজ ডায়াগনোসিস হবে তত কম চিকিৎসা লাগবে, খরচ কম হবে, কষ্ট কম হবে এবং সুস্থতার হার ততটা বেশি হবে। ধন্যবাদ।